escape from yourself. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের মাঝে দ্য সাবস্টেন্স মুভিটি এক্সপ্লেন করব। নিজের যৌবনের সৌন্দর্যের লোভ যে কতটা ভয়াবহ হতে পারে সেটি আজ তোমাদের দেখাবো। তোমরা মোটামুটি যারা সিনেমা প্রেমিক আছো তারা এতদিনে হয়তো মুভিটি সম্পর্কে শুনেছ, কারণ বর্তমান সময়ে হলিউডের এই মুভিটি ব্যাপক হাইপ তুলেছে। সায়েন্স ফিকশন মিশ্রিত এই বডি হরর মুভিটির আইএমডিবি রেটিং 7.5 আউট অফ 10। মুভিটি এক কথায় অসাধারণ। যেহেতু নতুন মুভি তাই যখন তখন ব্যান হয়ে যেতে পারে। তো চলো আর কথা না বাড়িয়ে গল্পে যাওয়া যাক। আর হ্যাঁ, যাওয়ার আগে ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, তা না হলে কিন্তু মুভির কাহিনী বুঝতে কষ্ট হবে। তো শুরুতেই দেখা যায় কেউ একজন একটা ডিমের কুসুমের ভিতরে লিকুইড ইনজেক্ট করছে, যার ফলে কুসুমের ভেতর থেকে আরেকটি নতুন কুসুম তৈরি হয়। মূলত এই দৃশ্যটি হলো মুভিটির মেইন কনসেপ্ট, যেটি তোমরা মুভি দেখতে দেখতে বুঝতে পারবে। সিন শিফট হয়। কিছু মানুষ এই সময়ের জনপ্রিয় একজন অস্কারজয়ী মডেলের নামে ফ্লোরে একটা নেম প্লেট বানাচ্ছে, যার নাম হচ্ছেন এলিজাবেথ স্পার্গেল। নতুন থাকা অবস্থায় কয়েক বছর সবাই এই নেম প্লেটটি দেখতে আসে এবং ছবি তুলে নিয়ে যায়। কিন্তু সময় আর বয়সের সাথে সাথে এলিজাবেথের খ্যাতি মানুষের কাছে কমতে থাকে। সেই সাথে এই নেম প্লেটটি ফাটতে শুরু করে, যেটি দেখার এখন আর কেউ নেই। এবার আমরা এলিজাবেথ স্পার্গেলকে দেখি। আজ তার 50তম জন্মদিন। বছরখানেক ধরে তিনি পাম্প ইট আপ নামক একটা মর্নিং শো এর হোস্ট হিসেবে কাজ করছেন। প্রতিদিনের মতো প্রোগ্রাম শেষ করে তিনি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায়, কিন্তু লেডিস ওয়াশরুম কোনো কারণে বন্ধ থাকায় সে বয়েজ ওয়াশরুমে ঢুকে পড়ে। এলিজাবেথ ভেতরে ঢোকার পর পাম্প ইট আপ মর্নিং শো এর ডিরেক্টর এখানে আসেন, যার নাম হার্ভি। এলিজাবেথ ভেতরে থাকায় হার্ভি তাকে দেখতে পায় না। আমরা দেখি হার্ভি তার টিমের সাথে ফোনে কথা বলছেন। সেই সাথে তিনি অনেকটা ক্ষিপ্ত, কেননা অনেক বয়স হওয়ার কারণে তিনি এই মর্নিং শো এর জন্য আর এলিজাবেথকে চান না। হার্ভি এখন তার শো এর জন্য অল্পবয়স্ক সুন্দরী একটা মেয়ে চাই, যেটি ইমিডিয়েটলি তার টিমকে ম্যানেজ করতে বলে। হার্ভি বের হয়ে যাওয়ার পরে এলিজাবেথ বাইরে আসে। ভেতর থেকে তিনি হার্ভির কথা সবটাই শুনেছেন, যে কারণে আজকের মতো খুশির দিনেও তার মন খারাপ হয়ে যায় এবং আয়নায় তার বয়সের ছাপ দেখতে থাকে। পরের দিন হার্ভি এলিজাবেথকে ডেকে নিয়ে এসে এই সকল কথাগুলো বলে যে দর্শক এখন নতুনত্ব খুঁজছে। সেই সাথে প্রডিউসারদের খুশি রাখতে তোমাকে আমরা আর হোস্ট হিসেবে রাখতে পারছি না। এগুলো বলার পর হার্ভি তার বন্ধু জর্জকে দেখতে পেয়ে এখান থেকে বেরিয়ে পড়ে। ডিরেক্টরের কথাগুলো শুনে এলিজাবেথের প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। এরপর এখান থেকে বের হয়ে সে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। তখন দেখে রাস্তার পাশে তার বিজ্ঞাপনের বিলবোর্ড মানুষজন ছিঁড়ে ফেলছে। এটা দেখে এলিজাবেথ আরও বেশি হতাশ হয়ে যায় এবং কন্ট্রোল হারিয়ে অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। কিন্তু এই অ্যাক্সিডেন্টে এলিজাবেথের কিছুই হয় না। ডাক্তার চেক আপ করে জানায় সে পুরোপুরি সুস্থ। ডাক্তার তাকে আরও জানায় তার স্ত্রী আপনার অনেক বড় ভক্ত। আর এটা শোনার পর এলিজাবেথ কাঁদতে শুরু করে, কেননা তার ভক্তদের কাছে তার এই খ্যাতি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এদিকে ডাক্তার জরুরি কাজে চলে যাওয়ার পর তার সহকারী খুব অদ্ভুতভাবে এলিজাবেথকে আবারও চেক আপ করতে থাকে। এলিজাবেথ বলে, ডাক্তার তো বলে দিল কোনো সমস্যা নেই, তারপরেও কেন চেক আপ করা হচ্ছে? সহকারী এই কথার কোনো উত্তর না দিয়ে বলে, হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে, আপনি একজন ভালো প্রার্থী হতে পারবেন। এই বলে এলিজাবেথের ড্রেসটি তার হাতে ধরিয়ে দিয়ে তাকে শুভকামনা জানিয়ে সহকারী চলে যায়। এলিজাবেথ তার কথা কিছুই বুঝতে পারে না এবং তার হাতে একটা অদ্ভুত দাগ দেখতে পায়। এরপর বাহিরে এসে আচমকা ড্রেসের পকেটে হাত দিয়ে তিনি কাগজে মোড়ানো একটা পেন ড্রাইভ দেখে, যেটির নাম ছিল দ্য সাবস্টেন্স, আর পেছনে একটা ফোন নাম্বার। এর সাথে সহকারীর দেওয়া ছোট একটা চিরকুটে লেখা ছিল, এটা আমার জীবন বদলে দিয়েছে। এটি দেখতে দেখতেই ফ্রেড নামের একজন বয়স্ক লোক এখানে চলে আসে। লোকটি আসলে এলিজাবেথের স্কুল জীবনের বন্ধু। এলিজাবেথকে দেখে ফ্রেড অনেক খুশি হয় এবং জানায় এখনও সে পৃথিবীর সব থেকে সুন্দরী নারী। ফ্রেডের কথাগুলো শুনে এলিজাবেথের অনেক ভালো লাগে। সেই সাথে কাগজে তার ফোন নাম্বার লিখে নিয়ে এলিজাবেথ বাসায় চলে আসে। বাসায় এসে তিনি সেই ড্রাইভটি ওপেন করে এবং দ্য সাবস্টেন্স সম্পর্কে ভালোভাবে জানতে পারে। ভিডিওটির স্টার্টিংটা এমন ছিল যে, কখনো কি নিজের বেটার ভার্সনের স্বপ্ন দেখেছেন, যা হবে আপনার থেকে অল্প বয়স্ক, আরও সুন্দরী এবং আরও বেশি পারফেক্ট? একটা মাত্র ইনজেকশন আপনার ডিএনএকে আনলক করে নতুন কোষ বিভাজনের মাধ্যমে আপনার বেটার ভার্সন তৈরি করবে। মূলত এটাই হলো দ্য সাবস্টেন্স। সহজভাবে বলতে গেলে এই লিকুইড ইনজেক্টের মাধ্যমে নিজের ভেতর থেকে তোমার বেটার ভার্সন তৈরি হবে, কিন্তু মূল ম্যাট্রিক্স হলো তুমি।
মানে তোমাকে ভাগ হয়ে যেতে হবে। একটা হবে তুমি নিজে, আরেকটা হবে তোমার বেটার ভার্সন। এই দুইটা বডিকে প্রতি 1 সপ্তাহ পর পর সুইচ করতে হবে, যাতে সাপ্তাহিক ভারসাম্যটা থাকে। 7 দিন ম্যাট্রিক্স ঘুমিয়ে থাকলে পরের 7 দিন আদার সেলফ অর্থাৎ বেটার ভার্সনকে ঘুমিয়ে থাকতে হবে। তবে কন্টিনিউয়াসলি দুইটা বডিকেই ফুড সাপ্লাই করতে হবে। আদার সেলফ যেহেতু মেইন বডির অংশ, সেহেতু সে অ্যাক্টিভ থাকার সময় মেইন বডির মেরুদণ্ডের ভেতর থেকে ফ্লুইড বের করে স্ট্যাবিলাইজারের মাধ্যমে নিজের শরীরে পুশ করতে হবে। তাহলে 7 দিন আদার সেলফ অনায়াসে অ্যাক্টিভ থাকতে পারবে। এভাবেই 7 দিন করে ভারসাম্য বজায় রেখে দুইটা বডিকেই কন্টিনিউ করতে হবে। কিন্তু সবসময় মাথায় রাখতে হবে দুজন মানুষই আসলে একজন, সেই সাথে দুজন দুজনের ওপর নির্ভরশীল। এখন কথা হচ্ছে, কেউ যদি কারোর সাথে চিট করে তাহলে কিন্তু ঘোর বিপদ। মেইন বডি অর্থাৎ ম্যাট্রিক্সের চিন্তাধারা এবং বুদ্ধিমত্তার উপরে দুজন মানুষের শরীর নিয়ন্ত্রিত। যাই হোক, এগুলো দেখে এলিজাবেথের খুব একটা পছন্দ না হলে তিনি ব্রেন ড্রাইভটি ডাস্টবিনে ফেলে দেয়। সময়টা খুব খারাপ যাওয়ার কারণে পরের দিন তিনি একটা বারে বসে ড্রিঙ্ক করতে থাকে। পাশেই কিছু কাপলস তাদের সুন্দর মুহূর্ত পার করছিল, যেগুলি দেখে আবারও এলিজাবেথের নিজের পুরনো যৌবনের প্রতি লোভ জন্ম নেয়। আয়নার সামনে নিজের চেহারায় বয়সের ছাপ দেখে ঠিক করে তিনি সাবস্টেন্স অর্ডার করবে। এবার বাসায় ফিরে ডাস্টবিনের ভেতর থেকে তুলে তিনি পেছনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে। অপর প্রান্তে থাকা মানুষটি শুধুমাত্র তার অ্যাড্রেসটা নিয়ে কল কেটে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে এলিজাবেথ খবরের কাগজটি পড়তে থাকে, যেখানে একটা নিউজে তিনি দেখেন তার মর্নিং শো এর জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে তারা এলিজাবেথকে রিপ্লেস করে 18 থেকে 30 বছরের মধ্যে একটা সুন্দরী মেয়ে চান। এলিজাবেথ নিউজটি দেখার পর রাগে পেপারটি ছুঁড়ে ফেলে। সেই সাথে তিনি টেবিলের উপরে আরেকটি খাম দেখতে পায়। খামটি খুললে ভেতরে তিনি 503 লেখা একটা কার্ড পায়। পরবর্তীতে কার্ডটি নিয়ে তিনি তাদের দেওয়া অ্যাড্রেসে চলে আসে, কিন্তু আসার পর তিনি দেখে অদ্ভুত এই গোপন জায়গাতে ঢোকার কোনো ব্যবস্থা নেই। এলিজাবেথ বুঝতে পারে এবার তাকে কার্ডটি কাজে লাগাতে হবে, তাই কার্ড অ্যাক্সেস করে এলিজাবেথ ভেতরে প্রবেশ করে। ভেতরে আসার পর তিনি 503 নাম্বার ড্রয়ার থেকে তার বক্সটি কালেক্ট করে বাসায় ফিরে আসে। বাসায় এসে তিনি বক্সটি খুলে ভেতর থেকে একে একে সবগুলো জিনিস বের করে। প্রথমে ছিল অ্যাক্টিভেটর, যে গ্রিন লিকুইডটি শরীরে ইনজেক্ট করা হবে, আর মনে রাখতে হবে এটা শুধুমাত্র একজন মানুষের ব্যবহারের জন্য। এরপর পাওয়া যায় স্ট্যাবিলাইজার, যার মাধ্যমে ম্যাট্রিক্স থেকে প্রতিদিন আদার সেলফকে স্ট্যাবিলাইজ করতে হবে। পরিশেষে দুইটা বডিকে 7 দিন পর পর সুইচ করার জন্য একটা বিশেষ তার দেওয়া হয়েছে। সেই সাথে ম্যাট্রিক্স এবং আদার সেলফের জন্য কিছু ফুড দেওয়া আছে, যেগুলি প্রতিদিন তাদের বডিতে সাপ্লাই করতে হবে। এলিজাবেথ এগুলোর ব্যবহারবিধি আগেই ড্রাইভের ভিডিও দেখে বুঝে নিয়েছিল, আর তোমাদের বোঝার সুবিধার্থে আমিও প্রথমে ব্যাখ্যা করে দিয়েছি। যাই হোক, অবশ্যই মনে রাখতে হবে ইউ আর ওয়ান, অর্থাৎ আপনার দুইটা বডি শুধুমাত্র আপনার মস্তিষ্কের নিয়ন্ত্রণাধীন। এলিজাবেথ এবার অ্যাক্টিভেটর নিয়ে ওয়াশরুমে চলে যায়। বেশ কিছুক্ষণ তিনি আয়নার সামনে এভাবে দাঁড়িয়ে আবারও চিন্তাভাবনা করে যে এই কাজ সে করবে কিনা। তারপর চিন্তাভাবনার অবসান ঘটিয়ে সিরিঞ্জে গ্রিন লিকুইড তুলে তিনি তার শরীরে ইনজেক্ট করে। ইনজেকশনটি নেওয়ার কিছুক্ষণ পর্যন্ত তো তার কিছুই হয় না, কিন্তু একটু পর পর তার শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়, যার প্রভাবে তিনি এভাবেই ফ্লোরে পড়ে থাকে, কিন্তু নড়াচড়া করতে পারে না। একটু পরেই তার শরীরের কোষগুলি বিভাজন হতে থাকে এবং চোখের মণি পরিবর্তিত হয়ে দুইটি হয়ে যায়। এরপর এলিজাবেথের পিঠ চিরে বেরিয়ে আসে এক অল্প বয়স্ক সুন্দরী তরুণী। এলিজাবেথ তার নতুন চেহারা দেখে অনেকটাই অবাক হয়ে যায়। বেশ কিছুক্ষণ এভাবে দেখার পর সে বুঝতে পারে তার পুরনো শরীর 7 দিনের জন্য অচেতন বা অজ্ঞান অবস্থায় পড়ে থাকবে, তাই সে তার পুরনো শরীরের ফেটে যাওয়া পিঠ সেলাই করতে থাকে। এরপর রুলস অনুযায়ী সে ম্যাট্রিক্সের শরীরে ফুড সাপ্লাই করে দেয়। এবার রাত পার হয়ে যায়। পরের দিন সকালে শাওয়ার নেওয়ার সময় নতুন এলিজাবেথ তার শরীরকে খুব সুন্দরভাবে উপভোগ করে। গোসল শেষ করে বেসিংয়ের সামনে আসলে তার মাথা ঘুরতে শুরু করে এবং সে দেখে তার নাক থেকে রক্ত পড়ছে। আদার সেলফ বুঝতে পারে তাকে তো প্রতিদিন স্ট্যাবিলাইজ করতে হবে, যেই কারণে সে স্ট্যাবিলাইজার বের করে ম্যাট্রিক্সের বডির কাছে চলে যায়। তারপর সিরিঞ্জ দিয়ে মেরুদণ্ড থেকে ফ্লুইড বের করে নিজের শরীরে পুশ করে। সাথে সাথে এলিজাবেথের নতুন বডি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায়। পরের দিন সকালে মর্নিং ওয়ার্কআউট করার সময় তার চোখ যায় গতকালকের ফেলে দেওয়া সেই পেপারের নিউজের দিকে, তাই পরিপক্তভাবে রেডি হয়ে সে বেরিয়ে পড়ে মর্নিং শো এর নতুন মডেলের অডিশন দেওয়ার জন্য। অডিশনে নতুন এলিজাবেথ খুব সহজেই সিলেক্ট হয়ে যায়, আর হবেই বা না কেন, সে তো একটা অস্কার জয়ী সেলিব্রিটির অংশ। এখানে সে তার নাম দেয় সু। এরপর সিলেক্টেড মডেলকে দেখার জন্য শোয়ের ডিরেক্টর হার্ভি এখানে চলে আসে। এসেই সে সুকে দেখে অবাক হয়ে যায়
এ যেন ছোট্ট একটা হুড়পড়ি। হার্বি প্রচণ্ড খুশি হয়ে সুকে আগামীকাল থেকে জয়েন করতে বলে। সু হার্বিকে বলে তার শিডিউল জনিত একটা সমস্যা আছে। 1 সপ্তাহ পর পর 7 দিনের জন্য তাকে শহরের বাইরে যেতে হবে, কেননা ওই 7 দিন সে তার অসুস্থ মার দেখাশোনা করবে। হার্বি তার শর্ত মেনে নেয়। এরপর থেকে টানা 6 দিন সু নিজেকে স্টেবিলাইজ করে এবং তার শুটিং চালিয়ে যেতে থাকে। অল্প কয়েকদিনেই সু নিজের সৌন্দর্য আর পরিচিতি চারিদিকে ছড়িয়ে দেয়। অনেক মানুষজন এখন তাকে চেনা শুরু করেছে। চলে আসে 7ম দিন। এখন তার নিজের বডিকে সুইচ করতে হবে। সু এবার ওয়াশরুমে এসে তারের মাধ্যমে নিজের বডিকে আদার সেলফ থেকে ম্যাট্রিক্সে সুইচ করে নেয়। তারপর আদার সেলফকে ফুড সাপ্লাই করে এলিজাবেথ তার অফিসে চলে যায়, যেখানে সে তার বকেয়া পারিশ্রমিকের বদলে ডিরেক্টর তাকে কিছু গিফট দেয় এবং অপমান করে চলে যেতে বলে। বাড়ি ফিরে এসে এলিজাবেথ তার এবং সুয়ের দিনগুলো ক্যালেন্ডারে মার্ক করে রাখে। পরের দিন সকালে তিনি টেবিলে গুপ্ত কোম্পানির একটা খাম পায়, যেখান থেকে সে সাবস্টেন্সটি অর্ডার করেছিল। সেখানে এলিজাবেথ তার জন্য একটা মেসেজ পায়। মেসেজে লেখা ছিল তার খাবারগুলো চলে এসেছে, অর্থাৎ প্রতিদিন যে ফুড তাদের বডিতে সাপ্লাই করা হয় সেই খাবারগুলো। এলিজাবেথ খাবারগুলো সংগ্রহ করার জন্য সেই গুপ্ত স্থানের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সেখানে পৌঁছে কার্ডের মাধ্যমে অ্যাক্সেসের পর খাবারের বক্সটি কালেক্ট করে বাড়ি ফিরে আসে। এলিজাবেথের অর্থাৎ ম্যাট্রিক্সে 7 দিন শেষ। আবারও এলিজাবেথের বডি সুয়ের বডিতে সুইচ করতে হবে। কনভার্ট হওয়ার পর সু ভাবতে থাকে এভাবে যদি তার বডি এখানে পড়ে থাকে তাহলে যখন তখন সে ধরা পড়ে যাবে। তাই ঘরের ভেতরেই একটা হিডেন রুম বানানোর জন্য সু জায়গা খুঁজতে থাকে। এরপর জায়গা নির্ধারণের পর সু তার ঘরের দেওয়াল ভাঙতে শুরু করে, কিন্তু তার এই কাজের জন্য অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল, যেই কারণে পাশের ফ্ল্যাট থেকে মানুষ এসে দরজায় চিল্লাচিল্লি করতে থাকে। সু দরজা খুলতেই তার চিল্লাচিল্লি থেমে যায়। লোকটির নাম অলিভার। সু এর সৌন্দর্য দেখে অলিভার তার সব অভিযোগ ভুলে যায়। সু বলে এলিজাবেথ চলে গেছে, আমি এই বাসায় নতুন ভাড়াটিয়া। এইভাবে আরও কিছু কথা বলে সু দরজা বন্ধ করে দিয়ে চলে যায়। এক পর্যায়ে নতুন ঘর বানানো শেষ হয়। নতুন এই গুপ্ত ঘরে সু এলিজাবেথের বডিটা রেখে আসে এবং ফুড সাপ্লাই করে চলে যায়। এরপর টানা 6 দিন সু তার নতুন শোয়ের শুটিং নিয়ে খুব আনন্দের সহিত দিন পার করতে থাকে। এখন সবাই তাকে এক নামে চেনে, ঠিক যেমনভাবে এলিজাবেথ স্পার্কেলকে মানুষ চিনেছিল। যাই হোক, সু তার 7 দিন শেষ করে ফেলেছে। এখন তার সুইচ করার সময়, কিন্তু ব্যস্ততার ভেতরে সে এটি ভুলে যায়। রাতে সে একটি ছেলেকে বাসায় নিয়ে এসে প্রাইভেট সময় পার করতে থাকে। এই সময় সে লক্ষ্য করে তার নাক থেকে রক্ত পড়ছে এবং ব্যাপক পরিমাণে মাথা ঘুরানো শুরু হয়েছে। সু বুঝতে পারে তার সময় পার হয়ে যাচ্ছে, সেই সাথে ম্যাট্রিক্সের খাবার শেষ হয়ে গেছে। সু তাড়াতাড়ি মেইন বডির কাছে গিয়ে নিজেকে সুইচ করে নেয়, কিন্তু এবার ম্যাট্রিক্স অর্থাৎ এলিজাবেথের হাতের আঙ্গুলে একটা ইফেক্ট দেখা যায়, কেননা সু তার নির্ধারিত সময়ের বেশ কিছুটা সময় বেশিক্ষণ পার করে ফেলেছে, যার প্রভাব মেইন বডির ওপর পড়েছে। এলিজাবেথ সাবস্টেন্স কোম্পানিকে কল করে তার আঙ্গুলের অবস্থা সম্পর্কে জানায় এবং ঠিক করার উপায় জানতে চায়। উত্তরের লোকটি বলে এক পাশে যেটি ব্যবহার হবে অন্য পাশে তা হারিয়ে যাবে, ঠিক করার কোনো উপায় নেই। এলিজাবেথ বলে জানি না তার মনে কি চলছিল, হয়তোবা সে নেশার ঘরে ছিল তাই এমনটা করেছে। তখন লোকটি জানায় ও আর আপনি বলতে কেউ নেই, আপনারা দুজন একজনে, তাই সাপ্তাহিক ভারসাম্য ঠিক রাখুন, তাহলে কোনো সমস্যায় পড়তে হবে না। এই বলে লোকটি কল কেটে দেয়। এরপর সাপ্তাহিক ফুড কালেক্ট করার জন্য এলিজাবেথ আবারও সেখানে যায়, কিন্তু এবার ভেতরে সে কারো ডাকের আওয়াজ শুনতে পায়। বাইরে থেকে কেউ তাকে নাম ধরে ডাকছে। এলিজাবেথ অনেকটা আতঙ্ক পেয়ে যায়। সেভাবে কেউ হয়তো তাকে দেখে নিয়েছে, যেই কারণে তাড়াহুড়ো করে তিনি ফুড নিয়ে এখান থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। এখানে এলিজাবেথ তার সামনে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। লোকটি এলিজাবেথকে জিজ্ঞেস করে সময়টা অনেক লম্বা, তাই না? সে কি তোমাকে ধ্বংস করা শুরু করেছে? এমনই বিভিন্ন অদ্ভুত কথাবার্তা শুনে এলিজাবেথ অনেকটা ভয় পেয়ে যায়। সেই সাথে বৃদ্ধ লোকটির কাছে 207 নাম্বার অ্যাক্সেস কার্ড এবং হাতে একটা জন্মদাগ দেখতে পায়, যেমন দাগ সে ডাক্তারের সহকারীর হাতে দেখেছিল। এলিজাবেথ বুঝতে পারে ওই সহকারী হচ্ছে এই বৃদ্ধ লোক, যিনি সেম আমার মতো সাবস্টেন্স নিয়েছে। লোকটি বলে আপনার সম্পর্কে জানতে ইচ্ছা হচ্ছিল তাই এখানে এসেছি। আপনারও কি নিজেকে খুব একা মনে হচ্ছে? এলিজাবেথ তার কাছে নিজেকে লুকিয়ে রাখে এবং বলে আপনি কিসের কথা বলছেন আমি বুঝছি না। এই বলে সে এখান থেকে বের হয়ে বাড়ি চলে যায়। বাড়ি এসে এলিজাবেথের ফ্রেডের কথা মনে হয়, যেই বন্ধুটি সেদিন তার প্রশংসা করেছিল। তাই এলিজাবেথ ফ্রেডের দেওয়া সেই নাম্বারটি বের করে কল দেয়। ফ্রেড বিশ্বাসই করতে পারে না এলিজাবেথ স্পার্কেল তাকে কল করেছে। এভাবে কিছুক্ষণ কথা বলার শেষে ফ্রেড রাত 8টায় রেস্টুরেন্টের ডিনারের জন্য এলিজাবেথকে ইনভাইট করে।
তাই রাতে ডিনারে যাওয়ার আগে এলিজাবেথ নিজেকে খুব সুন্দরভাবে সাজিয়ে নেয়, যেন তার বয়সটা অতিরিক্ত বোঝা না যায়। এরপর তৈরি হয়ে বের হওয়ার সময় এলিজাবেথ সু এর বড় পোস্টারের দিকে তাকিয়ে থাকে। এলিজাবেথ ভাবে, আমার আদার সেলফ এতটা সুন্দর আর আমাকে এমন বয়স্ক দেখা যায়। নিজের কাছে নিজেকে নিয়ে তার খুব খারাপ লাগে, যে কারণে এক প্রকার হতাশা নিয়ে সে বাড়িতে ফিরে তার সাজগোজ নষ্ট করতে থাকে। এদিকে ডিনারে না যাওয়ার কারণে ফ্রেড এলিজাবেথকে একের পর এক মেসেজ করতে থাকে, কিন্তু এলিজাবেথের ওদিকে কোনো নজর নেই। সে মন খারাপ করে বিছানার এক কোণে বসে থাকে। রাতের ডিনার আর তার ফ্রেডের সাথে করা হয় না, তাই নিজের ঘরেই ফ্রিজ থেকে খাবার বের করে খেয়ে নেয়। সিন শিফট হয়। সু তার মর্নিং শো এর শুটিংয়ে ব্যস্ত। হঠাৎই সে তার পেছনে কোনো অস্বস্তিকর পরিবর্তন অনুভব করে। সাথে সাথে কিছুক্ষণের জন্য শুটিং হোল্ড করে সু ওয়াশরুমে চলে যায়। সে দেখে তার কোমরের চামড়ার নিচে একটা গুটির মতো কোনো জিনিস। সু সেটাকে আস্তে আস্তে টেনে তার নাভি দিয়ে বের করে দেখে এটা আস্ত একটা চিকেন লেগ পিস। সু এটা দেখে ভয় পেয়ে যায় এবং লাফিয়ে উঠে বসে। বোঝা যায় এটা আসলে একটা স্বপ্ন ছিল। সু এখান থেকে বের হয়ে দেখে টেবিলে অনেক ছড়ানো ছিটানো খাবারের ময়লা পড়ে আছে। এসব দেখে সু অনেক রেগে যায়। এবার ম্যাট্রিক্সের উপরে বিরক্ত হয়ে সু গুপ্ত কোম্পানিকে কল করে। সে জানায়, আমি যেখানে কাজ করার সময় পাচ্ছি না সেখানে তিনি 7 দিন পরে পরে খাচ্ছে আর টিভি দেখছে। কোম্পানির লোকটি আবারও সুকে মনে করিয়ে দেয় সে বলতে কিছু নেই, রিমেম্বার ইউ আর ওয়ান। সু রেগে কল কেটে দিয়ে তার শুটিংয়ে চলে যায়। এখানে এসে সু দেখে শুটিং ক্লোজ হয়ে গেছে। কারণ জানতে চাইলে প্রোডাকশনের লোক জানায় প্রোগ্রাম বাতিল হয়েছে এবং ডিরেক্টর সুকে দেখা করতে বলেছে। সু হার্ভির কাছে চলে যায় আর জানতে পারে দর্শকদের কাছে তার রেটিং এখন আকাশ ছোঁয়া, তাই তাকে একটা বড় সুযোগ দেওয়া হচ্ছে। এবারে নিউ ইয়ারের সব থেকে বড় শো এর হোস্ট হিসেবে তাকে সিলেক্ট করা হয়েছে, যেটি নেটওয়ার্কের সব থেকে বড় শো এবং 50 মিলিয়ন দর্শক এর সাথে সরাসরি যুক্ত থাকবে। সু এই কথাটি শুনে প্রচন্ড খুশি হয়ে যায়। এর থেকে বড় সুযোগ সে হয়তো আর পাবে না। বেশ কিছুদিন সময় থাকায় ডিরেক্টর তাকে খুব ভালোভাবে নিউ ইয়ার শো এর জন্য প্রস্তুত হতে বলে। সু হাসি মুখে রাজি হয়ে যায়। এত বড় সুযোগের খুশিতে 7 দিন পার হয়ে যাওয়ার পরও সু এবার তার বডি সুইচ করে না। একদিন করে টানা কয়েকদিন সু ম্যাট্রিক্সের মেরুদণ্ড থেকে একটা ফ্লুইড নিয়ে নিজেকে স্ট্যাবিলাইজ করে এবং আনন্দের সাথে দিন পার করে, যেটার প্রভাব ম্যাট্রিক্সের উপরে পড়বে। এরপর একদিন বডি সুইচ হয়। এলিজাবেথ নিজেকে দেখে হতভম্ব হয়ে যায়। সাপ্তাহিক ভারসাম্য ব্রেক করায় এলিজাবেথ একজন বয়স্ক মহিলাতে রূপান্তরিত হয়। তার এই অবস্থা হওয়ার কারণে সুয়ের ওপর এলিজাবেথ অনেক রেগে যায় এবং আবারও গুপ্ত কোম্পানির লোককে কল করে। এলিজাবেথ বলে সে ভারসাম্য রক্ষা করছে না, তাই কোনোভাবে আগের অবস্থাতে ফিরে যাওয়া সম্ভব কিনা। উত্তরে লোকটি বলে, যেটা হয়ে গেছে সেটা আর ফিরিয়ে আনা সম্ভব না, তবে আপনি যেহেতু ম্যাট্রিক্স সেহেতু আপনি চাইলে এর পরিসমাপ্তি ঘটাতে পারবেন, যেখানে আপনার আদার সেলফ একেবারে ভ্যানিশ হয়ে যাবে এবং এখান থেকেই আপনি আপনার পরবর্তী জীবন পার করতে পারবেন। এলিজাবেথ নিজের শরীরের দিকে তাকিয়ে আবারও তার মতামত পরিবর্তন করে। ফোনের অপর প্রান্তে তিনি জানিয়ে দেয়, এমনটা আমার ভুলের কারণে হয়েছে, আমাকে সাপ্তাহিক ভারসাম্য রক্ষা করতে হবে। এরপর ফোন কেটে এলিজাবেথ রান্না করতে করতে টিভিতে সুয়ের টকশো দেখে, কিন্তু টকশোতে সুয়ের কথাবার্তা শুনে এলিজাবেথ তার উপরে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যায়। রাগে তিনি সুয়ের সকল ম্যাগাজিন ছিঁড়ে ফেলে, টকশোর উপরে ডিম ছুঁড়ে মারে এবং বাহিরের বড় পোস্টার যেন দেখা না যায় সেজন্য ঘরের গ্লাস কাগজ দিয়ে ঢেকে দেয়। দুজন মানুষে যে একজন এটা তারা দুজনেই জানে, কিন্তু তারপরেও তাদের দুজনের উপরে কেন এতটা রাগ? আসলে সবটাই তাদের বয়সের কারণে। সু তার যৌবন আনন্দের সাথে পার করছিল আর এলিজাবেথ একাকিত্বে। এলিজাবেথ কিন্তু ঠিক সময় তার বডি সুইচ করছিল, তবে সু এটা করছিল না। তাই দুজন এক হলেও সু তার তরুণ বয়সে একভাবে চিন্তা ভাবনা করে আর এলিজাবেথ বৃদ্ধ বয়সে আরেকভাবে। যাই হোক, ভারসাম্য ঠিক রাখতে এলিজাবেথ বডি সুইচ করে নেয়। সু এবার রুমে এসে রান্নাঘরের বাজে অবস্থা এবং ঘরের এই ময়লা আবর্জনা দেখে আরও বেশি রেগে যায়। ঠিক করে সে আর বডি সুইচ করবে না। তাই ম্যাট্রিক্স থেকে সু 3 মাসের ফ্লুইড একেবারে বের করে নেয়। এই 3 মাস সে খুব আনন্দের সহিত দিন পার করে দেয়। অবশেষে নিউ ইয়ার শো এর সেই কাঙ্ক্ষিত দিন এগিয়ে আসে। আগামীকাল 9টায় এই শো এর শিডিউল করা হয়েছে। হঠাৎই তার মনে হয় সংরক্ষণ করা সকল ফ্লুইড শেষ হয়ে গেছে, তাই আজকের স্ট্যাবিলাইজের জন্য সু ম্যাট্রিক্সের বডির কাছে চলে যায়, কিন্তু মেইন বডি থেকে আজ কোনো ফ্লুইড বের হয় না। সু চিন্তায় পড়ে যায় এবং কোম্পানিকে কল করে জানায়। তারা বলে, আপনি সম্পূর্ণ ফ্লুইড বের করে নিয়েছেন, মেইন বডিতে ফ্লুইড শেষ, তাই নতুন করে ফ্লুইড তৈরি করার জন্য বডি সুইচ করতে হবে, আর এটা ছাড়া কোনো অপশন নেই।
সু কোনোভাবেই এটা করতে চায় না, কারণ আগামীকাল তার স্বপ্ন পূরণের শো। কিন্তু কোনো উপায় নেই। প্রচণ্ড মাথা ঘোরানিতে সু ফ্লোরে পড়ে যায় এবং কোনো মতে হিডেন রুমে গিয়ে বডি সুইচ করে নেয়। এখন 3 মাসের ভারসাম্য ব্রেক হয়ে গেছে। তাহলে ভাবুন মেইন বডির অবস্থা এখন কেমন। দেখা যায় এলিজাবেথ একেবারে বুড়ো হয়ে গিয়েছে, এতটাই যে তার মাথার চুল হারিয়ে গেছে। সেই সাথে কুঁজো হয়ে তার এমন অবস্থা হয় যে ঠিক মতো সে হাঁটতে পারছে না। প্রচণ্ড ক্ষিপ্ত অবস্থায় এলিজাবেথ কোম্পানিকে কল দেয়, বলে এই যন্ত্রণা থেকে সে মুক্তি চায়। কোম্পানি তাকে জানায় ঠিক আছে, আগামীকাল আপনি টার্মিনেশন কিট সংগ্রহ করবেন। কথা মতো পরের দিন কোনো মতে নিজেকে কাপড় দিয়ে জড়িয়ে বের হয় টার্মিনেশন কিট নিয়ে আসতে। এরপর কিট নিয়ে বাসায় ফিরে এসে এলিজাবেথ সু এর বডিটা বাইরে বের করে আনে। এবার সিরিঞ্জের ভেতরে লিকুইড তুলে এলিজাবেথ সু এর বডিতে পুশ করে। কিন্তু পুশ করার পর এলিজাবেথের মনে হয় এটা করা তার ঠিক হচ্ছে না, এটা তো তারই শরীরের একটা অংশ। আর তাছাড়াও আজ তার স্বপ্ন পূরণের রাত। একসাথে 5 কোটি মানুষ আজ তাকে সরাসরি দেখবে, এতে তো তারই খ্যাতি ছড়াবে। সবকিছু ভেবে এলিজাবেথ টার্মিনেশন ইনজেকশন বের করে নেয়। ততক্ষণে অর্ধেক লিকুইড পুশ করা হয়ে গেছে। এলিজাবেথ সুকে বাঁচাতে চায়, তাই বডি সুইচ করার চেষ্টা করে। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটে। বডি সুইচ করার সময় এবার ম্যাট্রিক্সের সাথে আদার সেলফও অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ কেউ এবার অজ্ঞান হয় না। সু এলিজাবেথকে দেখে ভয় পেয়ে যায়। সেই সাথে টার্মিনেটর লিকুইড দেখে ভাবে হয়তো এলিজাবেথ তাকে শেষ করতে চেয়েছিল। এজন্য সু তার ওপর আক্রমণাত্মকভাবে ছুটে যায় এবং লাথি কিল ঘুষি মেরে প্রচণ্ড খারাপভাবে এলিজাবেথকে আঘাত করে। এলিজাবেথ বৃদ্ধ হওয়ায় নিজেকে বাঁচানোর জন্য ছোটাছুটি করে, কিন্তু তাতে কি আর লাভ হয়? সু বাথরুমের আয়নার সাথে তার মাথা ঠুকে ঠুকে এলিজাবেথকে মেরে ফেলে। তবে এবারই সু সব থেকে বড় ভুলটা করে ফেলল। তার কাছে তো কোনো ফ্লুইড নেই, তাহলে এবার কিভাবে সে নিজেকে স্টেবিলাইজ করবে? এদিকে নিউ ইয়ার শো এর সময় এগিয়ে আসছে, তাই তৈরি হয়ে সু বেরিয়ে পড়ে শো এর উদ্দেশ্যে। এখানে এসে সু তার কস্টিউম নিয়ে নিজেকে উপস্থাপনার জন্য পুরোপুরি তৈরি করে নেয়। ডিরেক্টর সহ সবাই এসে সুকে অভিনন্দন জানায়, কিন্তু একটু পরেই সু তার নিজের শরীরের ভেতরে অস্বস্তি ফিল করে, যেই কারণে কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে সে ওয়াশরুমে যায়। বেসিংয়ের সামনে এসে সু দেখে তার মুখ থেকে একটা দাঁত খুলে পড়েছে। এরপর এক এক করে তার সামনে 3টা দাঁত খুলে পড়ে। সু বুঝতে পারে এটা নিজেকে স্টেবিলাইজ না করার ইফেক্ট, অর্থাৎ যেই হাসি মুখটি এতদিন মানুষকে মাতিয়ে রেখেছিল সেই হাসি মুখটি আজ কতটাই না বিভৎস লাগছে। এদিকে বাইরে থেকে প্রোডাকশনের লোক তাকে মঞ্চে আসার জন্য বারবার ডাকছে, তবে এই অবস্থায় তো সু কোনোভাবেই প্রোগ্রাম করতে পারবে না। তাই সে ভাবে যদি সে নিজের ভেতরে আবারও সাবস্টেন্স লিকুইড পুশ করে তাহলে তো আবারও তার বেটার ভার্সন বের হবে। কিন্তু এটা যে একটা মানুষের জন্য একবারই ব্যবহারযোগ্য এটা সে ভুলে যায়। সু এখান থেকে তাড়াহুড়ো করে বের হয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে, আর যেতে যেতেই তার শরীর থেকে আঙ্গুলের নখ আর একটা কান খুলে পড়ে। সু এগুলো দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং কোনো কিছু না ভেবেই বাসায় গিয়ে তার শরীরে ব্যবহার করা সাবস্টেন্স লিকুইড ইনজেক্ট করে। কিন্তু এবার ফলাফল খুবই ভয়ঙ্কর। ভেতর থেকে আদার সেলফ তো বের হয় ঠিকই, তবে এবার সে নিজেকে আয়নায় দেখে নিজেই ভয়ে আটকে ওঠে। এলিজাবেথ এবং সু এর মিশ্রণে তৈরি হয় এক অদ্ভুত দৈত্যের মতো চেহারা, যার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কোনোটি ঠিক জায়গায় ছিল না। পুরো শরীরে এক একটা এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সু এই অবস্থায় কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিভাবে সে প্রোগ্রামে এতগুলো মানুষের সামনে যাবে? এরপর এভাবেই সে কোনো রকমে সু এর ড্রেসটা পরে মুখে এলিজাবেথের ছবি লাগিয়ে মঞ্চে উঠে যায়। দর্শকরা তো প্রথমে কিছু বুঝতে পারে না, কিন্তু একটু পর যখন তার মুখ থেকে ছবিটা পড়ে যায় তখন সবাই একেবারে স্তব্ধ হয়ে যায়। নিচ থেকে সবাই বলতে থাকে এটা কে? এটা তো একটা মনস্টার, এই অদ্ভুত প্রাণীকে সবাই মেরে ফেলো। উপর থেকে এলিজাবেথ বারবার বলতে থাকে এটা আমি, দয়া করে তোমরা ভয় পেও না। কিন্তু তাতে কি কোনো কাজ হয়? তখনই দুজন মানুষ এসে একটা স্টিক দিয়ে এলিজাবেথের মাথায় বাড়ি দেয়। সাথে সাথে মাথা ফেটে দর্শকদের ভেতরে রক্তগুলো ছড়িয়ে পড়ে, আর ফেটে যাওয়া মাথা থেকে জন্ম নেয় আরেকটি অদ্ভুত মাথা। মঞ্চের আশেপাশে যেন এক বীভৎস অবস্থা তৈরি হয়ে যায়। এলিজাবেথ তার এই বিক্ষিপ্ত আহত শরীর নিয়ে বাইরে বের হয়ে আসে, আর কিছুক্ষণের ভেতরেই তার এই আহত শরীর ভেঙে রাস্তার উপরে পড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায়। শুধুমাত্র বেঁচে থাকে তার মাথা। সেই মাথাটিকে কোনো রকমে টেনে টুনে নিয়ে যায় এলিজাবেথ স্পার্কেলের স্মরণে তৈরি করা নেমপ্লেটটির উপরে। জীবনের অন্তিম মুহূর্তে এলিজাবেথ তার পূর্বের স্মৃতিগুলোকে মনে করে হাসতে থাকে।
পরিশেষে আস্তে আস্তে এলিজাবেথ স্পার্কেলের শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যায়। আর এখানেই আমাদের মুভির গল্প শেষ হয়ে যায়। এখানে মুভিটি আমাদের একটা মেসেজ দিয়ে যায় যে আল্লাহ তাআলা আমাদের যেভাবে সৃষ্টি করেছে সেভাবে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। এর উপরে মানুষ যদি কোনো প্রভাব খাটানোর চেষ্টা করে তাহলে পরিস্থিতি হবে অত্যন্ত ভয়াবহ। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কোনো মতামত থাকলে কমেন্টে জানিও। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।